এটা ছিল বসন্তপুর নামক গ্রামের ঘটনা, যেখানে মনিকা তার মা রচনা দেবী এবং এক অসুস্থ বাবা অধীরবাবুর সঙ্গে বসবাস করত। বেশ কয়েক বছর থেকে এক কঠিন রোগে ভুগে অধীরবাবু শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন, তাই তিনি কোনো রকমের কাজকাম করতে পারতেন না। সেজন্যই রচনা দেবী লোকের বাড়িতে কাজ করে সংসার চালাতো। এই অল্প পয়সা দিয়ে তারা খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই জীবন অতিবাহিত করছিল। কিন্তু মনিকা ছিল সম্পূর্ণ আলাদা। সে দারিদ্রতা শব্দটা একেবারেই পছন্দ করত না। সে সবসময় ধনীদের মতো জীবন চেয়ে এসেছে। এমনই একদিন, মনিকা, এই মনিকা, কোথায় গেলি? শোন না মা, তোর বাবার না সকাল থেকে শরীরটা খুব খারাপ করেছে, তাই আমি তোর বাবার কাছেই বসেছিলাম। সেজন্য বাড়ির কাজকামগুলো সারা হয়নি রে, আর দিদিমণির বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে। আজ তুই একটু কাজগুলো করে নিস মা। ও মা, তুমি কি পাগল নাকি গো? আমি বাড়ির কাজকাম করব? এটা তুমি ভাবলে কি করে? ওসব চাকর বাকরদের কাজ আমি করতে পারবো না। যেমন আছে তেমনই পড়ে থাকবে, তুমি কাজ থেকে এসে সব কাজ করবে। দেখ মা, এরকম বললে হয় না। তুই কি কোনো ধনী বাড়িতে জন্ম নিয়েছিস যে তুই রাজরানীর মতো থাকবি? আর তুই কি বলছিস চাকর বাকরদের মতো কাজ? মানে বাড়ির কাজ করলে কি কেউ চাকর বাকর হয়ে যায় নাকি? আর তুই হয়তো এই কথাটা ভুলে যাচ্ছিস, তুই কিন্তু একটা চাকরেরই মেয়ে, কারণ তোর মা লোকের বাড়িতে কাজ করতে যায়। দেখো মা, তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারোনি, তার দায় আমার নাকি? তবে আমি আমার ভাগ্য পরিবর্তন করেই ছাড়বো। আমি বড়লোক ঘরে জন্ম নিতে পারিনি তো কি হয়েছে, কিন্তু বড়লোক তো হতে পারবো। দেখ মা, ওসব স্বপ্ন ভুলে যা। ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস না। তোকে তো আমি লোকের বাড়িতে কাজ করতে যেতে বলছি না, বল। আমার সাধ্যমতো আমি কাজ করে তোদের মুখে অন্ন তুলে দেব। আর আমি তোকে কি রোজ রোজ বাড়ির কাজ করার কথা বলছি? শুধু আজকের দিনটার কথা বলছি। সরি মা, আমি পারবো না। আমি চললাম, আমি রিতেশের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমার দেরি করলে চলবে না। হ্যাঁ, ওই তো তোর ভবিষ্যৎ, সে আমি ভালোভাবেই বুঝতে পারছি। একটা বস্তির ছেলেকে তোর পছন্দ, তুই তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিস। তাও যদি জানতাম একটা বড়লোক বাড়ির ছেলের সঙ্গে তোর সম্পর্ক আছে। শোনো মা, তুমি আমাদেরকে নিয়ে উপেক্ষা করো না। একদিন আমরা দুজনে অনেক টাকার মালিক হব, এই আমি তোমাকে বলে দিলাম। মনিকা মাকে ঝাঁজ দেখিয়ে তড়িঘড়ি করে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং রিতেশের সঙ্গে দেখা করতে চলে যায়। কিছুক্ষণ পর, আরে মনিকা ডার্লিং, তুমি কেমন আছো? এত দেরি হলো কেন? আমি তো সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, তোমার জন্য সেই থেকে তো অপেক্ষাই করে যাচ্ছি। আমি তো ভাবলাম তুমি আর আসবে না। তোর আর বলো না তো, ওই মাটা তো শুভ কাজে সবসময় রাস্তা কাটা অভ্যেস হয়ে গেছে। বেরোনোর মুখেই শুরু হয়ে গেল অমনি। কেন, কি হয়েছে? কাকিমা আবার কি করলো? সে অনেক কথা, বাদ দাও এখন। ওইসব নিয়ে ভেবে আমি আমার মুড আর সময় কোনোটাই নষ্ট করতে চাই না। বলি ডার্লিং, খবরিতে কিছু প্ল্যান এলো নাকি? আমরা আমাদের লোককে কিভাবে পৌঁছাবো সেটা নিয়ে কিছু ভাবলে? আরে এইভাবে তো সময় শেষ হয়ে যাবে। আরে আমি কোথায়, তোমার এখানে ভরসায় বসেই আছি। আরে তোমার মনিকা ডার্লিং আছে যখন, তুমি এত চিন্তা করছো কেন? উপায় তো কিছু না কিছু একটা বের করতেই হবে। এই শোনো, তুমি ওই ফোনেতে কি একটা বুকের কথা বলছিলে না, যেখানে ছেলে মেয়েরা কথা বলে গো? আরে হ্যাঁ, এটা কি ফেসবুক বলে? পড়াতে একটা ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে হয়। আচ্ছা, তুমি কেন সব কথা জিজ্ঞেস করছো? ফেসবুকে তো আমি নিজেই নেই। আরে চাঁদু, তোমার মাথায় যদি এত বুদ্ধি থাকতো তাহলে তুমি কি আর আমার ভরসায় বসে থাকতে? শোনো, তুমি আমার ফোনেতে একটা ফেসবুক খুলে দাও, তারপর আমি আমার চালটা ঠিক চেলে ফেলবো। কি ব্যাপার বলো তো? তোমার মাথায় মনে হচ্ছে কোনো প্ল্যান চলছে। আগে তোমার কথাটা শুনবো, তারপর কাজ করবো। দেখো, আমি তো কোনো পড়াশোনা জানি না যে আমি কোনো ভালো চাকরি পেয়ে যাব, আর নাইবা তুমি জানো। সুতরাং আমাদের দ্বারাই চাকরি বাকরি বা বিজনেস করে বড়লোক হওয়াটা সম্ভবই নয়। তাই আমি ভাবছিলাম কোনো বড়লোক বাড়ির ছেলেকে যদি কোনো রকম ভাবে ফাঁসাতে পারি তাহলে বাজি মাত হয়ে যাবে। ফাঁসবে মানে? ব্যাপারটা কি? কি বলতে চাইছো তুমি? তার মানে তুমি আমাকে মাঝ রাস্তায় ফেলে দিয়ে বড়লোক ছেলেটার সঙ্গে বিয়ে করে সেটিং প্ল্যান করছো? আরে বিয়ে তো আমি তোমাকেই করব, এটা শুধু একটা অভিনয়। বড়লোক বাড়ির ছেলেকে বিয়ে করে তার সম্পত্তি হাতি নিয়ে কেটে পড়বো। এভাবে আমরা দুজনে অনেক বড়লোক হয়ে যাব। প্ল্যানটা তো খুব সুন্দর আছে। তুমি যেন আমাকে ফাঁসিয়ে দিয়ে আবার চলে যেও না। ওই শোনা, তুমি এতদিন আমাকে এই চিনলে? আমি তো শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। আচ্ছা, তোমার যদি আমাকে বিশ্বাস না হয়, চলো আজকেই আমরা মন্দিরে গিয়ে বিয়ে করে নেব। মনিকার কথা শুনে রিতেশ খুবই খুশি হয়ে যায়, কারণ রিতেশের মনে মনিকাকে নিয়ে একটু হলেও ভয় ছিল। কারণ মনিকাকে দেখতে খুবই সুন্দর ছিল। সে চাইলেই কোনো ছেলেকে ফাঁসিয়ে তার সঙ্গে সেটেল হয়ে যেতে পারত। সেজন্যই রিতেশ আর ৭-৫ না ভেবে মনিকাকে বিয়ে করে নেয়। এরপর শুরু হয় আসল খেলা। রিতেশ মনিকাকে ফেসবুকের অ্যাকাউন্ট খুলে দেয়। এরপর আর কি, মনিকা তার প্ল্যান মতো কাজ শুরু করে দেয়। মনিকা এবং রিতেশ দুজন মিলে ফেসবুকে বড়লোক ব্যবসায়ীর ছেলে খুঁজতে থাকে। এভাবেই কয়েকদিন খোঁজাখুঁজির পর রাঘব নামের একটি ছেলের সন্ধান পায়। রাঘব কাজ টাজ তেমন কিছুই করতো না,
কিন্তু তার পৈতৃক সম্পত্তি অনেক ছিল, কারণ রাঘব একটি জমিদার বাড়ির ছেলে ছিল। এই তো, এটাই হবে আমাদের প্রথম মুরগা। দেখো রিতেশ, এই ছেলেটা কিছু কাজ কাম করে না ঠিকই, কিন্তু এই একটা জমিদার বাড়ির ছেলে। দেখো কত বড় লোকেরা, এদের বাড়িটাও কত সুন্দর, কত ছবি ছেড়েছে ফেসবুকে। আমি একে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়ে দিই। মনিকার ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়ে রাঘব সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নেয়, কারণ রাঘব একজন বেকার ছেলে হওয়ায় সে সবসময় ফোন নিয়েই দিনরাত পড়ে থাকতো। আর মনিকাকে তো দেখতে সুন্দর ছিলই। ব্যাস, শুরু হয়ে যায় তাদের কথোপকথন। এভাবে বেশ কয়েকদিন থেকে কথাবার্তা বলা, একে অপরকে চেনা, এসবই চলতে থাকে। মনিকাকে তার ফোন নাম্বারটা চায়। এইভাবে মেসেজের কতদিন কথাবার্তা বলবো? তোমার গলাটা শোনার জন্য আমার অস্থির লাগছে। তোমার নাম্বারটা দাও তো, এখন থেকে আমি ফোনে কথা বলবো। তখন মনিকা মনে মনে বলে, হ্যাঁ রে চাঁদু, এটাই তো আমি চাইছিলাম। তাহলে আমার জালে ফেসেছিস তুই। হ্যাঁ এই তো। এই বলে মনিকা রাঘবকে তার ফোন নাম্বারটা দেয়। ফোন নাম্বারটা পাওয়া মাত্রই রাঘব মনিকাকে ফোন দেয়। হ্যাঁ রাঘব, বলো। আমি মনিকা বলছি। আমি জানি আমার আওয়াজটা তো সুন্দর নয়, কিন্তু আমি এটাও জানি তুমি আমার আওয়াজ শোনার জন্য অপেক্ষা করছিলে। তোমাকে তো স্বর্গের অপসরের মতো দেখতে। তোমার ফটো থেকে তো তোমাকে সামনে অনেক সুন্দর দেখতে। আমি নিজেও বুঝতে পারছি না তোমার প্রেমে কেমন যেন পাগল হয়ে উঠেছি। হ্যাঁ হ্যাঁ, এখন নতুন নতুন প্রেম তো, তাই আমার সবকিছুটাই তোমাকে ভালো লাগছে। প্রেম যখন পুরানো হয়ে যাবে, তখন এত ভালোবাসা কোথায় থাকে আমি দেখবো। এভাবেই তাদের কথাবার্তা শুরু হয় এবং ফোনে ঘন্টার পর ঘন্টা তারা কথা বলতে থাকে। এদিকে মাঝে মাঝে রিতেশ বিরক্ত হয়ে যেত, কিন্তু মনিকা তাকে বুঝিয়ে সুঝিয়ে আবার শান্ত করে দিত। এরপর রাঘব দেখা করার জন্য প্রস্তাব দেয় মনিকাকে। মনিকা তো আনন্দে লাফালাফি শুরু করে দেয়। এরপর তারা তারিখ সময় ঠিক করে একদিন দেখা করে। ওহ রাঘব, তুমিও না? সত্যি তুমি না খুব মজার মজার কথা বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি রাঘব। আই লাভ ইউ। শুধু একটাই অনুরোধ, আমাকে কখনো ছেড়ে চলে যেও না প্লিজ। এভাবেই কয়েক মাস ধরে তাদের প্রেম চলতে থাকে। রাঘব মনিকার প্রেমে এতটাই উন্মত্ত হয়ে গিয়েছিল যে সে মনিকার সম্পর্কে বেশি কিছু জানার আগ্রহ প্রকাশ করেনি। আর সে মনিকাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিল। এরপর সে তার মাকে সমস্তটাই জানায়। সবকিছু শুনে তিনি মনিকার এবং রাঘবের বিয়েতে সম্মতি দেন না, কিন্তু তাতে কার কি এসে যায়। রাঘব মায়ের বিরুদ্ধে গিয়ে মনিকাকে বিয়ে করে নেয়। বেশ কয়েকদিন তাদের সাংসারিক জীবন ভালোই চলছিল। আরে মনিকা, অনেকদিন তো হলো, তোমার এই বিয়ে নাটকটা এবার বন্ধ করো। এবার কাজটা গুছিয়ে না ফুরত করে চলে আসো তো দেখি। হ্যাঁ হ্যাঁ, সঠিক সময় এখন এসে গিয়েছে। আমি কালই সুযোগ বুঝে সব কাজ গুছিয়ে নেব। এরপর মনিকা সকলের চোখে ফাঁকি দিয়ে রাঘবের বাড়িতে রাখা টাকা পয়সা, সোনাদানা এবং জমির দলিল নিয়ে কেটে পড়ে। এদিকে রাঘবের বাড়িতে যখন মনিকার খোঁজ পড়ে, তখন তারা জানতে পারে মনিকা সবকিছু নিয়ে পালিয়ে গেছে। রাঘব মনিকার ভালোবাসাতে এতটাই পাগল ছিল যে সে আর মনিকার সম্পর্কে কিছুই জানতে চায়নি। তাই সে মনিকার ঠিকানাও জানতো না। আর এদিকে মনিকার কোনো খোঁজও পায় না। এদিকে মনিকার আর রিতেশের খুশির ঠিকানা ছিল না। তারা সেই সমস্ত টাকা পয়সা, সোনাদানা এবং জমি জমা বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে যায়। মনিকা, এবার দ্বিতীয় চালটা না তাড়াতাড়ি শুরু করে দাও। ফেসবুকে আমি তোমার নতুন একটা আইডি খুলে দিচ্ছি, আর আগে সমস্ত কিছু ডিলিটও করে দিচ্ছি। এরপর মনিকা আবার একইভাবে বিমল নামের একটি ছেলেকে ফাঁসায়। বিমল একজন বিবাহিত ছিল। তার প্রথম পক্ষে স্ত্রী থাকা সত্ত্বেও সে মনিকার জালে পা দেয়। বিমলের টাকা পয়সা, ধনসম্পত্তি ভালোই ছিল। মনিকা এভাবেই তাকে ফাঁসিয়ে তার সংসারে অশান্তি লাগিয়ে তার সমস্ত টাকা পয়সা নিয়ে কেটে পড়ে। আরে বাহ মনিকা, তুমি তো বাজি মাত করে দিয়েছো। এইভাবে চলতে থাকলে কিছুদিনই কোটিপতি হয়ে যাব। তোমার বুদ্ধির তারিফ না করে আমি পারছি না। হ্যাঁ, কি বলেছিলাম তোমাকে, আমাদের বড় লোক হওয়াতে কেউ রুখতে পারবে না। এভাবেই দেখতে দেখতে মনিকা 3টে বিয়ে করে নেয়। এমনই একদিন রিতেশ মনিকাকে বলে, মনিকা, আমার একটা পলাশ নামে বন্ধু আছে, শুনেছি ওর নাকি ভালো মাল্লু আছে, বিদেশ থেকে ফিরে এসছে। মালটার সঙ্গে সবসময় আমার টক্কর চলতো। হঠাৎ করে কি ভাগ্যের চাকা ঘুরে গেল, মালটা বিদেশে চাকরি পেয়ে গেল। সে নয় বুঝলাম, কিন্তু আমাকে তুমি এসব কথা কেন শোনাচ্ছ? তুমিও কি কোনো অংশে খারাপ আছো নাকি? আজ তোমারও অনেক টাকা পয়সা, ধনসম্পত্তি আছে। আরে সেসব তো আগের কিছু। আমি ওকে উচিত শিক্ষা দিতে চাই। 2 পয়সা কামিয়ে আমাকে অনেক অসম্মান করেছিল। আমি চাই তুমি একবার মালটাকে মুরগি বানাও তো দেখি। ও আচ্ছা, তো সেটাই তো সোজাসুজি বলতে পারতে। এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি ছিল বাপু? এরপর মনিকা পলাশের খোঁজ খবর নিয়ে পলাশের সঙ্গে ভালোবাসার নাটক করে বিয়ে করে নেয়। বেশ কয়েক মাস সংসার করার পর পলাশ বলে, মনিকা, 4 বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু তুমি আমাকে তোমার কাছে একবারও আসতে দাওনি। আমি কি তোমাকে জোর করে বিয়ে করেছি?
দুজন দুজনকে ভালোবাসে বলেই তাই বিয়ে করেছি। তাহলে এর কারণটা কি? হ্যাঁ সোনা, কিন্তু আমি যে কোনো কারণে তোমাকে আসতে দিইনি আমার কাছে, এটা তুমি ভুল ভাবছো। আসলে আমার না একটা শারীরিক সমস্যা ছিল, তার জন্য ডক্টর আমাকে কিছুদিন এসব থেকে দূরে থাকতে বলেছিল। আমি ভয়ে তোমাকে এটা জানাইনি। তাহলে কি আমাদের কোনোদিনই সন্তান হবে না? না না, এরকম ব্যাপার না, হবে না এরকমটা নয়, কিন্তু কিছুটা সময় লাগবে। এটা তোর তো দেখছি খুব তাড়া রয়েছে, এর আবভাবটা না আমার খুব একটা ভালো লাগছে না। আমাকে আমার কাজটা হাতিয়ে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। এভাবেই কাটিয়ে কুটিয়ে বেশ কয়েকদিন মনিকা নাটক করতে থাকে। এমনই একদিন পলাশ মনিকাকে নিয়ে অফিসের একটি পার্টিতে যায় এবং সেখানে পলাশের বস কবিরবাবুও উপস্থিত ছিলেন। কবিরবাবুকে দেখে মনিকা আর লোভ সামলাতে পারে না। তখন সে মনে মনে বলে, না, যেমন হোক করে আমাকে পলাশের বসকে ফাঁসাতেই হবে। এসব ছোট ছোট ছুঁচো মেরে হাতগন্ধ অনেক হয়েছে, এবার একটা বড় দান মারতে হবে। আচ্ছা পলাশ, ওই লোকটা কে গো, যাকে তুমি আপনি আপনি করে কথা বলছিলে? আচ্ছা, ওটা ওটা আমার বস। ওনার একটা কোম্পানি না, দেশে বিদেশে অনেক কোম্পানি আছে। তাছাড়া উনি অনেক বড় লোক শেয়ার হোল্ডার। তাহলে তো ওনার নিশ্চয়ই অনেক টাকা পয়সা আছে। হ্যাঁ, তা আছে বটে, কিন্তু উনি কথায় কথায় ডায়মন্ডের নেকলেস গিফট করে। পলাশের কথা শুনে মনিকা পলাশের বস কবিরবাবুকে ফাঁসানোর চেষ্টা করেন। কবিরবাবু মনিকার সম্পর্কে কিছুই জানতো না। মনিকা কবিরকে ফাঁসানোর চক্করে পলাশকে ইগনোর করতে থাকে। মনিকাকে দেখতে সুন্দর বলে সে খুব সহজেই কবিরবাবুকে ফাঁসিয়ে ফেলে। কিন্তু পলাশের উপর মনিকার এরকম আচরণ দেখে পলাশের সন্দেহ হয়। তখন সে মনিকার উপরে নজর রাখতে থাকে। এমনই একদিন পলাশ মনিকাকে রিতেশের সঙ্গে কথা বলতে দেখে ফেলে এবং সে মনিকার সমস্ত কৃতিকলাপের কথা জানতে পেরে যায়। এদিকে একদিন, এই যে কবিরবাবু, তাহলে বিয়েটা কবে করছেন? আপনি আদেও আমাকে বিয়ে করবেন তো, নাকি আমার সঙ্গে এরকম সময় কাটাচ্ছেন? আরে মনিকা, তুমি কি বলছো? হ্যাঁ, আমি মানছি আমার টাকা পয়সা সম্পত্তি সবই আছে, তাই নয় যে আমি ঠক। আমি যখন তোমাকে কথা দিয়েছি আমি তোমাকে অবশ্যই বিয়ে করব। সরি, কিছু মনে করবেন না। আসলে আমার না খুব ভয় করে, আর সেজন্যই আমি কোনো ছেলেকে আমার কাছে আজ পর্যন্ত ঘেঁষতে দিইনি। খালি মনে মনে এটাই হয়, আমাকে যদি কেউ ধোকা দিয়ে চলে যায় তখন তো আমি আর বাঁচতেই পারবো না। ঠিক আছে, তোমার যখন এখানে অবিশ্বাস, তাহলে চলো কালই আমরা গিয়ে মন্দিরে বিয়ে করে নিই, তারপরে না হলে সকলকে শোনাবো। মনিকা এবং কবিরের সমস্ত কথা পলাশ শুনে নেয় এবং সেই অনাসৃষ্টি কাণ্ড আটকানোর জন্য পুলিশ নিয়ে মন্দিরে গিয়ে উপস্থিত হয়। এরপর পুলিশ মনিকাকে হাতে নাতে ধরে ফেলে এবং বলে, থ্যাংক ইউ ভেরি মাচ পলাশ বাবু, আপনার বুদ্ধির জোরেতে আমরা একে ধরতে পেরেছি। আসলে এর নামে আমাদের থানাতে অনেক কেসই জমা আছে। আর এর প্রথম পক্ষে আমি রিতেশ, এরা দুজনই একটা বড় ফ্রড। একটা বড় লোক ছেলেকে ফাঁসিয়ে এরা বিয়ে করে, তারপর কিছুদিনের মধ্যে সবকিছু লুটে নিয়ে সেখান থেকে চলে যায়। থ্যাংক ইউ পল্লব বাবু, আজকে আমরা একে আপনার জন্যই ধরতে পেরেছি, এর জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই মনিকার এবং রিতেশের আসল সত্য সকলের সামনে চলে আসে এবং পুলিশ তাদেরকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায় আর তাদের জেল হয়ে যায়। আজ তারা তাদের লোভের শাস্তি ভোগ করছে। অর্চনা, এতদিনের স্বপ্ন আজ আমাদের পূরণ হলো বল। আগে আমরা বন্ধু ছিলাম, আর এখন আমরা আত্মীয় হয়ে গেছি। সেই কবে থেকে আমাদের ইচ্ছে ছিল আমাদের ছেলে মেয়েদের বিয়ে দেব। হ্যাঁ কাঞ্চনা, তুই ঠিকই বলেছিস। আজ আমরা আমাদের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে আমরা আমাদের ছোটবেলার স্বপ্ন পূরণ করেছি। আমার মেয়ের গায়ের রং কালো হওয়ার পরও তুই তোর কথা থেকে এক পাও নড়িসনি। সত্যি আমি খুবই ভাগ্যবতী যে তোর মতো একজন বন্ধু পেয়েছিলাম। আরে এরকম বোকা বোকা কথা বলিস না তো। কাজলকে আমি সেই ছোট থেকে চিনি। ওর গায়ের রং কালো হলেও ওর মনটা বড়ই নরম। ও সকলকে খুব সহজে আপন করে নিতে জানে। আর রং নিয়ে কি হবে, মানুষের গুণটাই তো আসল। এইভাবেই তারা দুই বান্ধবী কথাবার্তা বলছিল। আসলে তারা ঠিকই বলছিল। আজ অর্চনা দেবীর মেয়ে কাজলের সঙ্গে কাঞ্চনা দেবীর ছেলে সৌম্যদীপের বিয়ে ছিল। ছোট থেকে কাজলের গায়ের রং শ্যামলা রঙের ছিল, আর বড় হওয়ার সাথে সাথে তার গায়ের রং আরো গাঢ় শ্যামলা বর্ণের হতে থাকে, যার জন্য অর্চনা দেবী সবসময় একটা ভয়ের মধ্যেই থাকতেন যে সৌম্যদীপ হয়তো তার মেয়েকে পছন্দ করবে না, কারণ সে আজকালের ছেলে। আর সত্যি সৌম্যদীপের এই বিয়ে নিয়ে আপত্তি ছিল, কিন্তু সে তার মায়ের কথা ফেলতে না পেরে এক প্রকার বাধ্য হয়ে কাজলকে বিয়ে করে। এরপর বিয়ে সম্পন্ন হয়ে গেলে কাজল সৌম্যদীপ এবং কাঞ্চনা দেবীর সঙ্গে তাদের বাড়ি চলে আসে। এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু মাঝরাত হয়ে যাওয়ার পরও সৌম্যদীপ ঘরে না আসায় কাজল একটু বিচলিত হয়ে পড়ে।
এবং তার অপেক্ষা করতে করতে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে, মা, আপনার ছেলে কাল রাতে কোথায় ছিল? আমি ওর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। কাল আমাদের প্রথম রাত্রি ছিল আর ও ঘরেই এলো না। আচ্ছা মা, আপনার ছেলের কি আমাকে পছন্দ নয়? আরে না রে মা, ওসব কিছুই নয়। আসলে ওর অফিসের একটু চাপ ছিল, মনে হয় সেজন্যই হয়তো ও ঘুমাতে যায়নি। আর পছন্দ কেন হবে না? ও কত ভাগ্যবান যে তোর মতো মেয়েকে স্ত্রী হিসাবে পেয়েছে। কাঞ্চনা দেবী এভাবে বললে কাজলের আর কিছুই বলার ছিল না। এরপর কাজল সারাদিন তার সংসারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। রাতে সৌম্যদীপ বাড়ি ফিরলে কাজল বলে, আচ্ছা কাল থেকে তুমি কোথায় ছিলে? কাল রাতেও তুমি ঘরে আসোনি, আজ সকাল থেকেও তোমাকে দেখতে পাইনি। সত্যি করে বলো তো, তোমার কি আমাকে পছন্দ নয়? কি গো, কথা বলছো না কেন? এভাবে দূরে দূরে থাকলে কথা না বললে কি সমস্যার সমাধান হবে? ওহ, মাথার কাছে এসে বকো না তো, সরে যাও সামনে থেকে। আমি তোমার মুখ দেখতে চাই না। আর পছন্দের কথা বলছো, তোমার মতো কালো মেয়েকে কেই বা পছন্দ করবে? তোমাকে বিয়ে করে না আমার জীবনটা পুরো নরক হয়ে গেছে। লজ্জায় আমি আমার বন্ধু বান্ধবের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারি না। এই সব কিছু হয়েছে না মায়ের জন্য। তুমি কি বলছো? এসব কথা তুমি আমাকে বিয়ের আগে বলতে পারতে। এখন আমাদের বিয়ে হয়ে গিয়েছে, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, আর এটাই সত্যি। এখন তুমি সত্যি থেকে মুখ ফিরিয়ে নিতে পারো না। এখন আমার কি হবে বলো তো? কার আবার কি হবে আমি জানি না, তবে আমি তোমাকে স্ত্রীর পরিচয় দিতে পারবো না। মাই যখন তোমাকে পছন্দ করে নিয়ে এসেছে, তুমি মায়ের সঙ্গেই থাকো। আর হ্যাঁ, আমার কোনো কাজে নাক গলাতে আসবে না। এই বলে সৌম্যদীপ নিজের জিনিসপত্র নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, যেটা দেখে কাঞ্চনা দেবী বলেন, এটা তুই ঠিক করছিস না সৌম্য। তোর বিয়ে হয়ে গিয়েছে, কাজল তো স্ত্রী, আর তুই তো স্ত্রীর দিক থেকে এভাবে মুখ ফিরিয়ে নিতে পারিস না। আর শুনে নে, এই বাড়ি থেকে বেরিয়ে গেলে একেবারের জন্য বেরিয়ে যা। এই বাড়ির দরজা আজ থেকে তোর জন্য বন্ধ হয়ে যাবে। এই কথাটা তুই মনে রাখিস। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমার এরকম বাড়ির না দরকারও নেই। আর তুমি কি ভাবছো আমার কি কোথাও যাওয়ার জায়গা নেই? তুলিকার সঙ্গে আমার কথা হয়ে গিয়েছে, আমি এখন ওর সঙ্গে ওরই বাড়িতে থাকবো। আর তুলিকা হচ্ছে ওর বাবা মার একমাত্র মেয়ে, ওর বাবা মার পর সব সম্পত্তি আমাদেরই হবে। হা হা হা। এই বলে সৌম্যদীপ নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আসলে তুলিকা ছিল সৌম্যদীপের বান্ধবী। সৌম্যদীপ এবং তুলিকা একে অপরকে পছন্দ করত। তুলিকা তার বাবার একমাত্র মেয়ে ছিল, আর তুলিকার বাবা একজন বড় ব্যবসায়ী ছিলেন, যার জন্য তুলিকা একটু অহংকারী এবং লোভী প্রকৃতির মেয়ে ছিল। এরপর সৌম্যদীপ এভাবে বেরিয়ে গেলে কাজল এসব কিছু দেখে হতভম্ব হয়ে যায়। সে কখনো কল্পনাই করতে পারেনি যে তার বিয়ের পরের দিনই তার স্বামী তাকে ছেড়ে চলে যাবে। কাজল ছোট থেকে তার রং কালো হওয়ার জন্য সবার কাছ থেকেই অপমানিত হয়ে আসছিল। তারপরও সে কখনো হার মানেনি। কিন্তু আজ তার স্বামীর এরকম ব্যবহার দেখে সে খুবই ভেঙে পড়েছিল। তখন কাঞ্চনা দেবী বলেন, মা কাজল, এভাবে তুই ভেঙে পড়িস না। ঈশ্বরের উপরে ভরসা রাখ। ঈশ্বর একদিন না একদিন সবকিছু ঠিক করে দেবেন। ভালো মানুষের সঙ্গে উনি কখনোই খারাপ হতে দেন না। দেখবি একদিন সৌম্যদীপ নিজের ভুল বুঝতে পারবে আর ঠিক তোর কাছে ফিরে আসবে। মা, আপনি এরকম কেন করলেন? যখন সৌম্যদীপের আমাকে পছন্দই ছিল না, আপনি এই বিয়েটা কেন জোর করে দিলেন? এখন আমার কি হবে? আমি কি করব? কোথায় যাব? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। যার স্বামী বিয়ের পরের দিনই তাকে ছেড়ে চলে যায়, তার কি আর কোনো আশ্রয় হয়? মারে, এভাবে বলিস না। আমি তো রয়েছি, আমার সবকিছু তোর। আমি আজই সবকিছু তোর নামে লিখে দেব। তুই শুধু একটু ধৈর্য ধর, দেখবি সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। এরপর কাঞ্চনা দেবী এভাবে বললে কাজল তখন নিজেকে সামলানোর চেষ্টা করে। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। কাজল এবং কাঞ্চনা দেবী মা মেয়ের মতোই জীবন কাটাতে থাকে। আর এদিকে সৌম্যদীপ তুলিকাকে বিয়ে করে তার সঙ্গে তার বাড়িতেই থাকতে শুরু করে। সৌম্যদীপ এবং তুলিকার বেশ আনন্দের সঙ্গেই দিন কাটতে থাকে। এমনই একদিন সৌম্যদীপ তুলিকাকে বলে, এই তুলিকা, চলো আজ বিকালে না আমরা ওই সামনে পার্ক থেকে একটু ঘুরে আসি। কয়েকদিনে যে আমাদের উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে, আমরা নিজেদেরকে একটু সময় দিতে পারিনি। হ্যাঁ সৌম্য বেবি, তুমি ঠিকই বলেছ। চলো আজ আমরা পার্কে যাব, অনেক মজা হবে। কতদিন তোমার সঙ্গে ঘুরতে যাইনি। এরপর সৌম্যদীপ এবং তুলিকা বিকালে রেডি হয়ে তারা পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর তারা পার্কে গিয়ে খুব আনন্দ করে। তুলিকা বলে, এই সৌম্য, আমি দোলায় বসবো, তুমি পিছন থেকে আমাকে দোল দেবে কেমন? আমাকে দোলায় চড়তে খুব ভালো লাগে। আমার তো ভেবেই কেমন লাগছে, খুব মজা হবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তুমি বসো, আমি তোমার পিছন দিক থেকে দোলা দিচ্ছি।
এভাবেই তারা পার্কে গিয়ে খুব মজা করে। এরপর তারা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসে। বেশ কয়েকদিন এভাবেই চলতে থাকে। সৌম্যদীপও তার শ্বশুরের টাকাতে বসে বসে আয়েশ করতে থাকে। এখন আর সে অফিসেও যায় না, যার জন্য তুলিকা এবং তুলিকার বাবা সকলেই সৌম্যদীপের উপর অসন্তুষ্টি দেখাতে থাকে। এমনই একদিন সৌম্যদীপ বলে, বেবি চলো আমরা একটু নিউ ইয়র্ক থেকে ঘুরে আসি। বিয়ের পর থেকে তো সেই আমাদের হানিমুনে এখনো যাওয়া হয়নি, আর আমার প্রথম থাকতে নিউ ইয়র্ক যাওয়ার খুব ইচ্ছা। তুমি বরং তোমার বাবাকে দুটো টিকিট আর আমাদের যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য বলো। এমনি হয়নি আবার নিউ ইয়র্ক যাবে? 2 পয়সা তো রোজগারের নাম নেই, খালি বড় বড় স্বপ্ন। এই শোনো, ফ্রিতে থাকছো এটাই তোমার জন্য অনেক, বুঝেছো? বসে বসে আমার বাবার টাকাগুলো ধ্বংস করছে, আর ওসব চালাকি চলবে না। এখন খেতে গেলে টাকা পয়সা দিতে হবে, তবে তুমি খেতে পাবে। কিন্তু তুলিকা, এখন আমি এই মুহূর্তে চাকরি কোথায় থেকে পাবো? তুমি তো জানো চাকরির কি অবস্থা খারাপ। আমাকে কিছুদিন সময় দাও, আমি ঠিক একটা চাকরি জোগাড় করে নেব। ঠিক আছে, যতদিন না তুমি চাকরি পাচ্ছ ততদিন তুমি এ বাড়িতে রামু কাকার কাজগুলো করবে। এখন থেকে আমি রামু কাকাকে ছুটি দিয়ে দিচ্ছি। টাকা না দিতে পারো, গায়ে খেটে তো খেতে পারবে। তুলিকা এভাবে বললে সৌম্যদীপের খুবই খারাপ লাগে, কিন্তু তার কিছু করার ছিল না। এখন সৌম্যদীপই তুলিকাদের বাড়ির সমস্ত কাজকাম করত। বাজার হাট থেকে শুরু করে রান্না বান্না, কাপড় কাচা, বাসন মাজা, যাবতীয় কাজই সৌম্যদীপকে করতে হতো। তার বিনিময়ে তুলিকা সৌম্যদীপকে পেট ভরে খেতে পর্যন্ত দিত না। এমনই একদিন সৌম্যদীপ খুবই অসুস্থ হয়ে পড়ে। এরপর সে বলে, তুলিকা, আজ আমার শরীরটা খুব খারাপ লাগছে, তুমি আজকে রান্নাটা করে নিতে পারবে? কি বললে তুমি? আমি রান্না করব? তোমার সাহস তো মন্দ নয়। এ কথা তুমি মুখে আনলে কি করে? এখন তো দুবেলা দুমুঠো খেতে দিচ্ছি, বেশি বাড়াবাড়ি করলে না এ বাড়ি থেকেই তাড়িয়ে দেব। তুলিকা এভাবে বললে সৌম্যদীপের আর কিছুই বলার থাকে না। এরপর সে তার শরীর খারাপ অবস্থাতেই বাড়ির যাবতীয় কাজকাম করতে থাকে, আর মনে মনে বলে, আমি কাজলের সঙ্গে অনেক বড় অন্যায় কাজ করেছি, যার শাস্তি ঈশ্বর আমাকে আজকে দিচ্ছে। কাজল খুবই ভালো মেয়ে, ও কোনোদিনই আমার সঙ্গে এরকম আচরণ করতো না। সত্যি মানুষের রূপটা সবকিছু হয় না। কাজলের রূপ না থাকলেও ওর অনেক বড় মন, কাউকে এইভাবে কষ্ট দিতেও পারে না। এভাবেই সৌম্যদীপ মনে মনে কাজলের নামে বলতে থাকে, আর তার চোখ দিয়ে জল গড়াতে থাকে। এভাবেই কয়েকদিন কেটে যায়। এদিকে কাঞ্চনা দেবী এবং কাজল সৌম্যদীপের এরকম কঠিন অবস্থার কথা জানতে পারে এবং তার কাছে আসে। সৌম্যদীপ তার মা এবং স্ত্রীকে দেখে হাউমাউ করে কাঁদতে থাকে। এরপর কাঞ্চনা দেবী বলেন, কি হলো, তুই কাঁদছিস কেন? তোর রূপবতী তুলিকা তোকে বুঝি বাড়ির চাকর করে রেখেছে, যার জন্য তুই একদিন তোর সোনার সংসার ছেড়ে এসেছিলিস, আজ সে তোর এরকম অবস্থা করেছে? এটা তো আমি কল্পনাও করতে পারছি না। মা, আপনার ছেলের এরকম অবস্থা আমি আর সহ্য করতে পারছি না। আপনি দয়া করে ওকে ক্ষমা করে দিন, আর আমাদের সঙ্গে বাড়ি নিয়ে চলুন। এভাবে বলতে বলতে কাজল মাটিতে লুটিয়ে পড়ে। এরপর কাজলকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখন ডাক্তার জানায়, দীর্ঘদিন যাবৎ খাওয়া দাওয়া না করার জন্য শরীরটা একটু কমজোর হয়ে গেছে। এইভাবে খাওয়া দাওয়া না করলে উনি আরো অসুস্থ হয়ে যেতে পারেন। এখন থেকে ওনার খাওয়া দাওয়ার প্রতি আপনাদের নজর রাখতে হবে। মা, কাজলের অবস্থা এরকম কি করে হলো? আমি না হলে ওখানে খারাপ অবস্থায় ছিলাম, কিন্তু কাজল তো তোমার কাছে মেয়ের মতো ছিল, তাহলে ওর শরীরটা এরকম হলো কি করে? তুই যাবার পর থেকে ও ভালো করে খাওয়া দাওয়া করতো না। তোর দীর্ঘায়ুর জন্য প্রত্যেক সপ্তাহে 4 দিন ব্রত রাখতো। এভাবে টানা ব্রত রাখার জন্য দুর্বল হয়ে পড়েছে। কাঞ্চনা দেবীর মুখে কাজলের এরকম কথা শুনে সৌম্যদীপের চোখে জল চলে আসে এবং সে মনে মনে অনুতপ্ত হতে থাকে। এরপর সে তার মা ও স্ত্রী কাজলের কাছে ক্ষমা চায় এবং তারাও সৌম্যদীপকে ক্ষমা করে দেয়। এখন থেকে সৌম্যদীপ কাঞ্চনা দেবী এবং কাজলের সঙ্গে নিজের বাড়িতেই থাকতে শুরু করে। সৌম্যদীপ বুঝতে পারে যে কাজল রঙে কালো হলেও তার মন অনেক বড়। এরপর তারা একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।